কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হারপিস জস্টার বা সিঙ্গেলস। এই ভিডিওটি দেখার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করছি যে আমাদের চ্যানেলে চিকেন পক্স নিয়ে, ভ্যারিসেলা জস্টার চিকেন পক্স নিয়ে একটা ভ্যারিসেলা জস্টার যে ভাইরাস, একটা ভিডিও আছে, সেই ভিডিওটি দেখার জন্য। ওই ভিডিওটি দেখলে তাই এই ভিডিওটা তারপরে এই ভিডিওটা দেখলে কি হবে, মানে বুঝতে একটু সুবিধা হবে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট ও লাইক করো, এবং আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। সেখানে প্রত্যেকটা ভিডিওর যে লেকচারগুলো আছে সেখানে কিন্তু পিডিএফ দেওয়া আছে, সেই পিডিএফ গুলো দেখে কিন্তু সমস্ত নোটস আকারে দেওয়া আছে, সেগুলো পড়া যেতে পারে। ঠিক আছে, তো শুরু করছি। আজকের ভিডিওটা হচ্ছে সিঙ্গেলস। সিঙ্গেলসটা অ্যাকচুয়ালি কি? আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো পেশেন্ট, ধরো একটা পেশেন্টের হচ্ছে কি ছোটবেলায় একটা চিকেন পক্সের হিস্ট্রি আছে। চিকেন পক্স আমাদের অলরেডি ভিডিওটি দিয়েছি। চিকেন পক্সের হিস্ট্রি থাকলে কি হচ্ছে, যখন বয়স হয়ে গেছে বা এল্ডার এজে, ধরো 50 আপ, বা কোনো 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 রকম ভাবে যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে যে ভাইরাসটা ছিল আমাদের হচ্ছে ভ্যারিসেলা জস্টার। ঠিক আছে, ভ্যারিসেলা জস্টার ভাইরাসটা আমাদের যে নার্ভ আছে, নার্ভের যে ডরসাল রুট গ্যাংলিয়ন আছে, ঠিক আছে, এই সব জায়গাতে কি করছে ওরা, ডরম্যান্ট অথবা ইনঅ্যাক্টিভ অথবা ল্যাটেন্ট অবস্থায় থাকে। ডরম্যান্ট, ইনঅ্যাক্টিভ অথবা ল্যাটেন্ট কথা অর্থ হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় ওরা এখানে বসবাস করছে। ঠিক আছে, ওরা এখানে বসবাস করছে। কোথায় বসবাস করছে? না, ওরা বসবাস করছে হচ্ছে ডর্সাল রুট গ্যাংলিয়নের এই জায়গাগুলোতে। এরা কি করছে না, বসবাস করছে। শরীরের কোনো কারণে ইমিউনো কম্প্রোমাইজড হলে, মানে ইমিউনিটি কমে গেছে বা ইমিউন সাপ্রেশন হয়ে গেছে, কোনো কারণে ইমিউনিটি কমে গেছে, বা বয়স বাড়ার সাথে সাথে এই ভাইরাসগুলো কি করছে, এই ভাইরাসগুলো হচ্ছে রিঅ্যাক্টিভেশন হচ্ছে। কি হচ্ছে? রিঅ্যাক্টিভেশন হচ্ছে। এই যদি রিঅ্যাক্টিভেশন হলে দেখা যাচ্ছে কি, এই যে নার্ভটা, এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, এখান থেকে এটা ডর্সাল রুট গ্যাংলিয়ন, এটা হচ্ছে ভেন্ট্রাল রুট গ্যাংলিয়ন। এটা হচ্ছে ডর্সাল রুট, এটা ভেন্ট্রাল রুট, এটা হচ্ছে ডর্সাল রুট গ্যাংলিয়ন। ঠিক আছে, তো এই যে ডর্সাল রুট গ্যাংলিয়নটা, মানে এই নার্ভটা যে 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 জায়গায় সাপ্লাই দেবে, সেই জায়গাতে কি হবে না, ভেসিকুলার র্যাশ হবে, এরিথিমেটাস হবে, মানে জায়গাটা লাল হয়ে থাকবে, এবং ভেসিকুলার র্যাশ হবে, মানে র্যাশের মধ্যে কিছু কিছু জল থাকবে, ভেসিকুলার মতো দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই যে জায়গা দেখো, এখানে আমাদের কি হচ্ছে, এটা স্পাইনাল কর্ড। এখান থেকে কি হচ্ছে, আমাদের নার্ভ রুট গুলো বেরিয়ে গেছে, মানে এক একটা ডার্মাটোম বলছি, এটাকে আমরা বলছি ডার্মাটোমাল। আমাদের হচ্ছে কি জিওগ্রাফি বা দেখা যেতে পারছে। এখানে কি হচ্ছে না, এই যে আমাদের ডর্সাল রুট গুলো আছে, এখানে কিন্তু ভাইরাস গুলো কি হচ্ছে, ল্যাটেন্ট অবস্থায় বা নিষ্ক্রিয় অবস্থায় থাকছে। তারপর এখান থেকে কি করছে, সেগুলো গ্রো করছে শরীরে ইমিউনিটি কমার জন্য। গ্রো করার জন্য এই যে নার্ভটা কি, তার যে অ্যাডজাসেন্ট এরিয়া যেখানে সাপ্লাই দিচ্ছে, সেই সব জায়গায় আমাদের র্যাশটা বেরোচ্ছে। তাহলে কি হচ্ছে, একটা ইউনিল্যাটারাল র্যাশ হবে, একটা সাইডে হবে ডার্মাটোমাল অরিজিন, মানে যে নার্ভ সাপ্লাই দিচ্ছে সেই ডার্মাটোম যেখানে সাপ্লাই দিচ্ছে সেখানেই অরিজিন হবে, এবং এটা মিড লাইন ক্রস করবে না, মানে এপার দিয়ে এপারে আসবে না, এবং ভেসিকুলার র্যাশ হবে। এইভাবে আমরা কি করব না, এটা আমরা ক্লিনিক্যাল যে যদি ফিচার্স গুলো আসছি, এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল এক্সাম্পল, মানে র্যাশের যে ডেসক্রিপশনটা যদি আমরা বলি, সেটা কিন্তু ক্লাসিক্যাল এক্সাম্পল দেয়া আছে। ঠিক আছে, এবার র্যাশটা দেখো, ভেসিকুলার র্যাশটা কেমন জল ভরে আছে, এটা একটা ডার্মাটোমাল অরিজিনে হয়েছে। ঠিক আছে, এখানেও দেখো কিরকম র্যাশটা হয়েছে, ডার্মাটোমাল অরিজিনে এগুলো র্যাশটা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, ইউনিল্যাটারাল র্যাশ, ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন, এবং ক্রস মিড লাইন ক্রস করবে না। এইবার হচ্ছে কি, ইটিওলজি এবং প্যাথোজেনিসটা কিভাবে হলো, আমরা বললাম যে বয়স হয়ে গেছে বা ইমিউনো সাপ্রেশন হয়েছে। ভ্যারিসেলা জস্টার ভাইরাস মানে হচ্ছে আমাদের HHV3 ভাইরাস, মানে হিউম্যান হারপিস ভাইরাস 3। এই ভাইরাসটা কি করছে, ভ্যারিসেলা জস্টার, যেটা আমাদের আগে চিকেন পক্স করেছিল, ঠিক আছে, সেই ভাইরাসটা আবার কি রিঅ্যাক্টিভেশন হচ্ছে, হওয়ার পরে আমাদের ওই র্যাশটা প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, এবার ক্লিনিক্যাল ফিচার যদি আমরা আলোচনা করি, দেখা যাচ্ছে যে এই যে র্যাশটা বেরোনোর ঠিক আগে পেশেন্টের একটা প্রোডমস কিছু ফিচার্স পাওয়া যায়, সাইন সিমটমস কিছু পাওয়া যায়। সেগুলো কি কি? পেশেন্টের কি হতে পারে, পেশেন্টের ফিভার হতে পারে, পেশেন্টের একটা কমন কোল্ডের মতো ফিচার্স হতে পারে, পেশেন্টের ডায়রিয়ার একটা হিস্ট্রি থাকতে পারে, মানে জিআই আপসেট হতে পারে, পেশেন্টের নজিয়া হবে, পেশেন্টের হচ্ছে হেডেক হবে। ঠিক আছে, ফিভার থাকবে বললাম, ফিভার চিল সেগুলো থাকবে। থাকার সাথে সাথে কি হবে, যে জায়গায় বা যে ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশনে যে র্যাশটা বেরোনোর চেষ্টা করছে, ধরো এখানে র্যাশটা বেরোবে আমাদের বিশেষ করে কোথায় হয়, থোরাসিক ডার্মাটোম গুলোতে হয়।
আমাদের থরাসিক কত T12 আছে, 1 2 3 4 5 12টা আছে। তো এখানে যদি এই হয় এখানে যাবে, এখানে যদি হয় এখানে যাবে, এখানে যদি হয়, মানে এই যে রুট গুলো আছে এবং প্রত্যেকটা গ্যাংলিয়ন যে আমাদের ডর্সাল রুট গ্যাংলিয়ন যেখান থেকে আছে ঠিক সেই জায়গাগুলোতে কি হবে, না আমাদের সেই জায়গাগুলোতে র্যাশ গুলো হবে। এবার র্যাশ বেরোনোর আগে ওই জায়গাগুলো কিন্তু একটু ইচিং হবে, একটু ইচিং সেন্সেশন হবে, একটু বার্নিং সেন্সেশন হবে, তারপর র্যাশ গুলো বেরোবে। ঠিক আছে, তারপর র্যাশ গুলো বেরোবে, তাহলে আমাদের কি বললাম, ফিভার হবে, চিলস হবে, পেইন থাকবে ওই জায়গাগুলো, বার্নিং সেন্সেশন হবে, হেডেক হবে, একটা কমন কোল্ডের মধ্যে ফিচার্স হবে। আর আমাদের হচ্ছে কি ডায়রিয়া হতে পারে, আর একটা কি হবে, শরীরটা একটু দুর্বল হয়ে যাবে, মানে একটা জেনারেলাইজড একটা উইকনেস ফিল হবে। এবং থোরাসিক ডার্মাটোম গুলোতে আমাদের কিন্তু বেশি আমাদের এই র্যাশ গুলো দেখা যায়। তাহলে এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স হলো। এইবার আমরা যেটা আলোচনা করব সেটা কমপ্লিকেশন, এটা হওয়ার পরে কি কি হতে পারে। দেখো, যদি এই র্যাশ বেরোনোর সঙ্গে সঙ্গে ঠিকঠাক করে ট্রিটমেন্ট না করা হয়, তাহলে দেখা গেছে যে এটাতে চারটে খুব মেজর কমপ্লিকেশন হয়। একটা হচ্ছে কি পোস্ট হারপেটিক নিউরালজিয়া হয়, আমি পরে সব ডেসক্রাইব করছি ভালো করে। পোস্ট হারপেটিক নিউরালজিয়া হয়। একটা হচ্ছে ডিসেমিনেটেড হারপিস, আমি সবকিছু বলছি, ডিসেমিনেটেড হারপিস, পোস্ট হারপেটিক নিউরালজিয়া, অপথ্যালমিক জস্টার যেটাকে বলা হচ্ছে হারপিস জস্টার অপথ্যালমিকাস, আর একটা হচ্ছে র্যামসে হান্ট সিনড্রোম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি র্যামসে হান্ট সিনড্রোম টাইপ 2 হয়। সেটা আরেকটার নাম হচ্ছে হারপিস জস্টার অটিকাস। অটিকাস মানে কি, অটিক, অটিক মানে হচ্ছে কান, আর হচ্ছে অটিকাস থেকে এসছে। আর অপথ্যালমিকাস মানে হচ্ছে কি, আমাদের চোখ। তাহলে কি হচ্ছে, একটা চোখে হবে, একটা কানের জন্য গন্ডগোল হচ্ছে, একটা নিউরালজিয়া হচ্ছে, একটা ডিসেমিনেটেড জস্টার হবে। আমরা যদি বলি, আলোচনা করি যে প্রথমে যদি বলছি যে পোস্ট হারপেটিক নিউরালজিয়া, পোস্ট হারপেটিক নিউরালজিয়া কথার অর্থ হচ্ছে হারপিস হয়েছে তারপরে তার নিউরালজিয়া হচ্ছে মানে নার্ভের কোনো গন্ডগোল। কেন হচ্ছে, প্রথমত দেখা যাচ্ছে হারপিস হওয়ার পরে ওই যে সিঙ্গেলসটা যে হয়েছে সেই নার্ভ গুলো কি ইনফ্ল্যামেশন হচ্ছে, ইনফ্ল্যামেশন হওয়ার পরে নার্ভ গুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, ড্যামেজ হওয়ার পরে নার্ভের কিছু হচ্ছে রং বা অ্যাবনর্মাল অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, যেটা সেন্সেশনটা কি হলো, একটুখানি হলো সূচনার মতো ফুটে, যে সেন্সেশনটা পার কথা সেটা বেশি হয়ে যাচ্ছে, অ্যাম্প্লিফাইড করছে, অ্যাম্প্লিফিকেশন হচ্ছে। হওয়ার পরে কি হচ্ছে, তাহলে কি একটু কিছু হলেই সেটা প্রচন্ড হারে পেন ফিল হচ্ছে এবং সেন্সরি নার্ভটা ড্যামেজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এটা কিন্তু নার্ভ ইনজুরি হওয়ার জন্যই হচ্ছে। এটা কে করছে, না আমাদের হারপিস ভাইরাস বা হারপিস জস্টার করছে। এবার এখানে গন্ডগোলটা যেটা হচ্ছে যে র্যাশ আমার ঠিক হয়ে যাচ্ছে পেশেন্টের, কিন্তু এই কমপ্লিকেশনটা কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে এটার জন্য ট্রিটমেন্ট কি হবে আমরা পরে আসছি। এরপরে আমাদের কি, অপথ্যালমিক জস্টার। অপথ্যালমিক জস্টার দেখতে গেলে আমরা যেটা জানতে হবে, ঠিক আছে, আমরা দেখছি যে এই পেশেন্টের কি হচ্ছে, যে এরকম একটা কি হয়েছে না, র্যাশ বেরিয়েছে এবং চোখের মধ্যে ইনভলভমেন্ট আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, না আমাদের ট্রাইজেমিনাল নার্ভ, ট্রাইজেমিনাল মানে ক্রেনিয়াল নার্ভ 5, তার তিনটে ডিভিশন আছে। উপরেরটা হচ্ছে কি আমাদের অপথ্যালমিকাস, এটা হচ্ছে ম্যাক্সিলারি, আর হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন আছে। দেখা গেছে যে অপথ্যালমিক যে ডিভিশনটা আছে ট্রাইজেমিনাল নার্ভের, সেই নার্ভের কি হচ্ছে, যে রুটটা আছে সেখানে ভাইরাসটা বসবাস করছিল, করার পরে কি হচ্ছে না, সেখান ধরে এই যে র্যাশ গুলো, ভেসিকুলার র্যাশ বেরিয়েছে। এবার কি হচ্ছে, ভেসিকুলার র্যাশ বেরোনোর সাথে সাথে চোখে ইনভলভমেন্ট হয়েছে, মানে এটা হারপিস জস্টার অপথ্যালমিকাস হয়েছে। এবার দেখা যায় যে অনেক সময় দেখা যায় এই র্যাশ গুলো এখানে বেরোনোর আগে এই যে নাকের পাশে এবং টিপ অফ দ্য নোজ, নাকের পাশ এবং টিপ অফ দ্য নোজে অনেক সময় এটা বেরোয়, সেটাকে বলছে হাচিনসন সাইন। সেটা দেখে আমরা আগে থেকেই ডায়াগনোসিস করতে পারি যে এই পেশেন্টটার কিন্তু আই ইনভলভমেন্ট হতে পারে, মানে চোখের কোনো কমপ্লিকেশন হতে পারে। চোখে যেমন রেটিনাইটিস হতে পারে, ক্যারাটাইটিস হতে পারে, চোখের কিন্তু কর্নিয়া কনজাংটিভাইটিস হতে পারে, এইগুলো কিন্তু ইনভলভমেন্ট হয়। তাহলে এটা কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি, এটা কিন্তু তখন আর ওরাল মেডিসিনে হবে না, এটা কিন্তু আমাদের আইভি অ্যান্টিভাইরাল দিতে হবে। এটা একটা হলো। তাহলে কি হলো, একটা পোস্ট হারপেটিক নিউরালজিয়া হলো, আর একটা হচ্ছে কি না, হারপিস জস্টার অপথ্যালমিকাস হলো। আর একটা কি বলেছিলাম যে র্যামসে হান্ট সিনড্রোম টাইপ 2, যেটা আমরা বলছি অনেকটা বেল পলসির মতো। বেলস পলসিতে কি হয় আমরা জানি সবাই, ফেসিয়াল নার্ভের প্যারালাইসিস হচ্ছে কোনো কারণে ইনফেকশনের জন্য। এখানেও ঠিক তেমনই হচ্ছে, আমাদের যেটাকে বলা হচ্ছে র্যামসে হান্ট সিনড্রোম, আর একটা নাম হচ্ছে যে হারপিস জস্টার অটিকাস। অটিকাস কথা হচ্ছে কান, কান মানে হচ্ছে ব্যাপারটা কি, আমাদের যে ইনার যে ইয়ারটা আছে মানে অন্তঃকর্ণ যেটা আছে, সেখানে দিয়ে আমাদের কি হচ্ছে, আমাদের ফেশিয়াল নার্ভটা এসে কোথায়, আমাদের ফেসে সাপ্লাই দিচ্ছে। ওকে, এবার কোনো কারণে দেখা যাচ্ছে যে ফেশিয়াল নার্ভের রুটে দেখা যাচ্ছে যে ওই হারপিস ভাইরাসটা রয়েছে এবং সে কিন্তু নার্ভগুলোকে ড্যামেজ করে দিচ্ছে। দিলে ফেশিয়াল নার্ভের যে সাপ্লাই যেগুলো দিচ্ছে, যে আমাদের যে মোটর সাপ্লাই যেগুলো বিশেষ করে,
মাসল অফ ম্যাস্টিকেশন, মাসল অফ ফেসিয়াল এক্সপ্রেশন যেগুলো আমরা বলছি, তাহলে কি হচ্ছে, চোখ বন্ধ করতে পারবে না। চোখ বন্ধ করতে না পারলে কি হচ্ছে, যে চোখটা সারাক্ষণ তাকিয়ে রয়েছে, মানে কি হবে, এখানে হচ্ছে ইরিটেশন হবে, ঠিক আছে, লাল হয়ে যাচ্ছে। দেখো মুখটা এদিকে, নাকগুলো প্যারালাইসিস হয়ে গেছে, এদিকে সেখানে কন্ট্রাকশন হচ্ছে, তাহলে একদিকে ফেসিয়াল ডেভিয়েশন হয়ে গেছে এবং মুখটা কেন বেঁকে গেছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে চোখ ইনএবিলিটি ক্লোজ আই, তার ক্লোজ আই, চোখ বন্ধ না করার জন্য ইরিটেশন হচ্ছে, লাল হয়ে যাচ্ছে। আর একটা মাসেল একটা অ্যাসিমেট্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যে একটা বেলস পলিসির মতো অনেকটা ধারণা হচ্ছে, এটা হচ্ছে র্যামসে হান্ট সিন্ড্রোম টাইপ 2। ঠিক আছে, আর একটা কি হবে, ডিসেমিনেটেড হার্পিস। ডিসেমিনেটেড হার্পিস কথার অর্থ হচ্ছে, আমাদের নর্মালি যদি এই একটা রুট আছে, এই একটা রুট, এই একটা রুট, ধরো একটা রুটে ইনফেকশনটা হয়ে, মানে এখানে ছিল, বসবাস করছিল, সেটা রিঅ্যাক্টিভেশন হয়ে এটা সাপ্লাই দিচ্ছে এইটুকু একটা ডার্মাটোম, ওকে। কিন্তু ডিসেমিনেট কথার অর্থ হচ্ছে মোর দ্যান টু, মানে দুটোর বেশি ডার্মাটোম ইনভলভমেন্ট হয়ে র্যাশটা অনেক বেশি হয়। হওয়ার পরে কি হচ্ছে না, অনেক সময় চিকেন পক্সের মতো আকার ধারণ করতে পারে, হয়তো অনেক শরীরে অনেকটা জায়গা জুড়ে হয়েছে। হ্যাঁ, অনেকটা শরীরে অনেকটা জায়গা জুড়ে হয়েছে, তার জন্য কি হতে পারে না, হার্পিস জস্টারের যে কমপ্লিকেশন, বিশেষ করে আমাদের পেরিকার্ডাইটিস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে, নিউমোনিয়া হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে লিভারের হচ্ছে গিয়ে ইনফ্লামেশন হতে পারে। ঠিক আছে, যেটা হেপাটাইটিস বলছি, এগুলো আমাদের কিন্তু যে সিস্টেমিক কমপ্লিকেশন সেগুলো হয়। তাহলে আমরা চারটে মেজর কমপ্লিকেশন নিয়ে আলোচনা করলাম: পোস্ট হার্পেটিক নিউরালজিয়া, অপথ্যালমিক জস্টার, র্যামসে হান্ট সিনড্রোম, ডিসেমিনেটেড জস্টার, এগুলো আলোচনা আমরা করলাম। এবার যদি আমরা ট্রিটমেন্ট পার্টে যাই, ট্রিটমেন্ট পার্টে গেলে আমরা দেখতে পাবো কি না, আমাদের ট্রিটমেন্টের জায়গায় ডায়াগনোসিস, ডায়াগনোসিস কিন্তু আমরা ক্লিনিক্যালি করব। ক্লিনিক্যালি মানে হচ্ছে আমাদের পুরোপুরি পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার্স দেখে ডায়াগনোসিস করব। যদি পেশেন্টের সিভিয়ার ইমিউনো কম্প্রোমাইজড হয় বা কোনো অ্যাটিপিক্যাল নেচার আসছে, দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে র্যাশ চারিদিকে ভরে গেছে, যেটা ডার্মাটোমাল যে ডিস্ট্রিবিউশন ছিল, একটা একটা ডার্মাটোম ধরে ধরে হওয়ার কথা ছিল সেখানে হচ্ছে না, তখন কিন্তু আমরা কি করতে পারি, পলিমারেজ চেইন রিয়াকশন, পিসিআর, ডিরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স অ্যান্টিবডি টেস্ট বা ডিরেক্ট ফ্লুরেসেন্স অ্যান্টিবডি টেস্ট, এগুলো আমরা করি। এগুলো খুব কস্টলি, কিন্তু আমরা নর্মালি করি না। কখন করব, যদি অ্যাটিপিক্যাল হয়। অ্যাটিপিক্যাল মানে যে আমাদের ক্লাসিক্যাল যে ফিচারসটা সেটা মানছে না, প্লাস কি হচ্ছে না, কোনো সিস্টেমিক কমপ্লিকেশন হচ্ছে। ঠিক আছে, প্লাস কি হচ্ছে না, আমাদের যদি পেশেন্টের সিভিয়ার ইমিউনো সাপ্রেশন হয়, বিশেষ করে রেডিওথেরাপি নিয়েছে, হ্যাঁ, এরকম পেশেন্ট যদি হয়, তাহলে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় পিসিআর করে, মানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন করে দেখতে পারি। তাহলে আমরা ট্রিটমেন্ট ডায়াগনোসিস করে নেবো ক্লিনিক্যালি, করার পরে কি হচ্ছে তার, আমরা কি করছি না, অ্যান্টিভাইরাল দেবো। অ্যান্টিভাইরাল আমরা জানি, আমরা অ্যাসাইক্লোভির দিতে পারি, ভ্যালাসাইক্লোভির দিতে পারি, ভ্যানসাইক্লোভির দিতে পারি। এবার কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, চিকেন পক্সে আমি কি বলেছিলাম, যে র্যাশ বেরোনোর অনসেট অফ র্যাশ, মানে র্যাশ বেরোনোর সাথে সাথেই আমাদের কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি আমরা অ্যান্টিভাইরাল থেরাপি শুরু করি, তাহলে কিন্তু আমাদের খুব ভালো এফেক্টিভ কাজ করবে। আর এখানেও ঠিক তেমন, এখানে যদি 72 আওয়ার্স এর মধ্যে যদি আমরা যদি ট্রিটমেন্টটা স্টার্ট করতে পারি র্যাশ বেরোনোর, তাহলে কিন্তু আমাদের যে কমপ্লিকেশনস গুলো আছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে যে কমপ্লিকেশন গুলো অনেকটা কমে যাবে। তাহলে এই যে কমপ্লিকেশন চারটে বললাম, সেটা কিন্তু এতটা সিভিয়ার হবে না যদি আমরা র্যাশটা 72 আওয়ার্স এর মধ্যে স্টার্ট করি। এখানে যে জিনিসগুলো, যে ড্রাগগুলো দেওয়া হচ্ছে, যে কোনো একটা আমরা দিতে পারি। অ্যাসাইক্লোভির দাও, অথবা ভ্যালাসাইক্লোভির দাও, অথবা ফ্যান্সিসাইক্লোভির দাও। আমরা নর্মালি যেটা দিই, যেটা হচ্ছে অ্যাসাইক্লোভির দিই। অ্যাসাইক্লোভির কত দিতে হবে, 800 মিলিগ্রাম করে পার ওরাল দিতে হবে, দিনে 5 বার করে খাবে, 7 দিন মতো দিতে হবে। ঠিক আছে, যদি ভ্যালাসাইক্লোভির কেউ দিতে চায়, তাহলে 1 গ্রাম করে পার ওরাল খেতে হবে, দিনে 3 বার করে, 7 দিন। যদি ফ্যান্সি সাইক্লোভির কেউ দিতে চায়, ফ্যান্সিক্লোভির, তাহলে কি হচ্ছে না, 500 mg করে দিতে হবে, দিনে 3 বার করে এটা দেওয়া যেতে পারে। তাহলে আমাদের মেন যে এখানে, যেটা এখান থেকে লার্নিং পয়েন্ট, যেটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের কি করতে হবে না, আমাদের ট্রিটমেন্টটা স্টার্ট করতেই হবে। ঠিক আছে, এইবার আমরা কি যাব, পেন ম্যানেজমেন্ট হবে। পেন ম্যানেজমেন্টের জন্য অনেক রকম হতে পারে, আমরা কিন্তু নর্মালি এনসেড গুলো খুব একটা কাজ করে না, এটা জেনে রেখো। নর্মালি কিন্তু এনসেড ভালো কাজ করে না, তাও দেওয়া যেতে পারে। যদি সিভিয়ার পেন হয়, আমরা গাওয়াপেন্টিন, প্রেগাবালিন, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন, বিশেষ করে নরট্রিপটাইলিন, অ্যামিট্রিপটাইলিন, এগুলো দিতে পারি। অপিওয়েডস দিতে পারি, যেগুলো অপিওয়েডস গুলো দেওয়া যেতে পারে, ট্রামাডল টামাডল গুলো, এগুলো আমরা দিতে পারি। কিন্তু আমরা অপিওয়েডস দিলে কি হয়, ডিপেন্ডেন্স হয়ে যাওয়ার চান্স বেশি, আমরা খুব একটা দেবো না। আমরা কিন্তু গাওয়াপেন্টিন, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন, মানে এনসেড দেবো। এনসেডটা কিন্তু খুব বেশি কাজ ভালো করে না। এবার হচ্ছে কি, এবার হচ্ছে আমাদের কি দিচ্ছে, যেগুলো বললাম, যেখানে অ্যামিট্রিপটাইলিন, অ্যামিকোবাল, মিথাইল কোবালামিন আছে, এটা দিতে পারি। গাওয়াপেন্টিনের সাথে নরট্রিপটাইলিন আছে।
আমরা যে ওখানে প্যাচ দিতে পারি বিভিন্ন রকম, কি বিশেষ করে গাওয়াপেন্টিন, লিডোকেনের, যে লিডোকেন মানে একটা অ্যানাস্থেটিক এজেন্ট, ঠিক আছে, এগুলো আমরা প্যাচ জেল দিতে পারি। হুম। এখানে গাওয়াপেন্টিন, ডাইক্লোফেনাক, হ্যাঁ, হ্যাঁ, ক্যাপসাইসিন, এগুলো প্রচুর আছে, মিথাইল স্যালিসাইলেট, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। তবে এই যে জেলগুলো, যে অয়েনমেন্টগুলো আমি বলছি, এগুলো কিন্তু বেসিক্যালি আমরা পোস্ট হারপেটিক নিউরালজিয়াতে ভালো কাজ করে। ঠিক আছে, এগুলো কিন্তু পোস্ট হারপেটিক নিউরালজিয়াতে ভালো কাজ করে। এরপরে হচ্ছে যদি আমরা প্রিভেনশন করার চেষ্টা করি তাহলে কি করব। অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি যে এইসব পেশেন্টদের একটা হিস্ট্রি থাকছে যে কিনা অনেক ছোটবেলায় না একটা চিকেন পক্স হয়েছিল। চিকেন পক্স হওয়ার পরে কি হচ্ছে না, তারপর হচ্ছে তার সিঙ্গেলস বা হার্পিস জস্টার হয়েছে। তাহলে আমরা ভ্যাকসিন দিতে পারি, সিংগ্রিক্স ভ্যাকসিন রয়েছে, যেটা 50 বছরের ঊর্ধ্বে বয়সকে দেওয়া হয়। হ্যাঁ, এই যে ভ্যাকসিনটা দেওয়া হতে পারে, সিংগ্রিক্স বলছি। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা দিলে কিন্তু আমাদের দিতে হবে কত, 50 বছর বয়সের ঊর্ধ্বে তাদেরকে দেওয়া হয়। ঠিক আছে, এবার যদি আমরা কেস ডিসকাশন করে দেখি, যে আমরা যেহেতু ক্লিনিক্যাল বেশি আলোচনা করব, তাহলে কেস ডিসকাশন করে দেখা যাবে জিনিসটা কি বলছে। দেখো, এখানে বলছে এ 68-year-old প্রেজেন্টস উইথ সিভিয়ার বার্নিং পেন ওভার দ্য রাইট সাইড অফ হিজ চেস্ট ফর 3 days. This is followed by appearance of a painful vesicular rash confined to a right T6 dermatome. The rash does not cross the midline. He had a chickenpox history in childhood. মানে এখানে বলছে একজন 68 বছরের বয়স একটা লোক, তার কি হয়েছে, বার্নিং পেন হচ্ছে রাইট সাইডে চেস্টের দিকে, এবং T6, ধরো এইটা T6, এটা হচ্ছে T6 যে ডার্মাটোম আছে এই দিকে তার পেনটা হচ্ছে, সাথে কি হচ্ছে, র্যাশ বেরিয়েছে। ঠিক আছে, কি র্যাশ, ভেসিকুলার র্যাশ বেরিয়েছে। তাহলে যার চিল্ড্রেন, মানে ছোটবেলায় একটা চিকেন পক্স হিস্ট্রি ছিল। কোশ্চেনটা প্রথমে কি বলছে, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ম্যানেজমেন্ট, তাহলে এর ম্যানেজমেন্টটা কি হবে। এক, ওরাল অ্যান্টিবায়োটিক। বি হচ্ছে ওরাল অ্যাসাইক্লোভির স্টার্টেড ইমিডিয়েটলি। সি হচ্ছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল। না ডি হচ্ছে হাই ডোজ কর্টিকোস্টেরয়েড। তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছি এটা আমাদের কি, সিঙ্গেল হারপিস জস্টার। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের অপশন বি। তাহলে কি হবে, অপশন বি হচ্ছে কি অ্যাসাইক্লোভির। অপশন বি হচ্ছে কি ওরাল অ্যাসাইক্লোভির দিতে হবে। ওরাল অ্যাসাইক্লোভির স্টার্ট করতে হবে। ওকে, এটা বোঝা গেল। এরপরে কি হচ্ছে, এরপরে একটা কেস বলছে, এখানে দেখো, a 72-year-old woman develops pain and tingling on the left side of her face, followed by a vesicular rash involving the forehead and tip of the nose. ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু একটা কি বলছে, যে একটা 72 ইয়ার্স ওল্ড ওমেন, হ্যাঁ ওমেন, এখানে কি বলছে, যে এখানে কিন্তু র্যাশ গুলো বেরিয়েছে টিপ অফ দ্য নোজ। ঠিক আছে, ভেসিকুলার র্যাশ কিন্তু বেরিয়েছে। তাহলে এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, তাহলে এইটাকে আমার দেখে কি মনে হচ্ছে, এটা হার্পিস জস্টারের কি হয়েছে না, তার অপথ্যালমিক কমপ্লিকেশন হয়ে গেছে। মানে কি, হার্পিস জস্টার অপথ্যালমিকাস হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা কি বলছে, হোয়াট কমপ্লিকেশন ইজ সাজেস্টেড বাই দ্য ইনভলভমেন্ট অফ দ্য নোজ। এবার বলছে এই যে নোজটা ইনভলভমেন্ট হয়েছে, মানে এরপরে কি কমপ্লিকেশন হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইজেমিনালের একটা ব্রাঞ্চ হচ্ছে ন্যাজোসিলিয়ারি ব্রাঞ্চ। ওকে, সে নাকেও সাপ্লাই দিচ্ছে, প্লাস কোথায় সাপ্লাই দিচ্ছে, চোখেও দিচ্ছে। এবার ট্রাইজেমিনাল যখন আমরা নোজের এই টিপ অফ দ্য নোজ, অথবা এই যে ন্যাজাল বডি মানে বেস বা আমাদের সাইডে যদি আমাদের ভাইরাস গুলো থাকে, বা আমাদের যদি ভেসিকুলার যে র্যাশ গুলো থাকে, তখন দেখা যাচ্ছে কি না, ও কিন্তু অপথ্যালমিক কমপ্লিকেশন করবে, চোখের মধ্যে ছড়িয়ে যাবে। সেটাকে আমরা কি বলছি, হাচিনসন সাইন, একটু আগেও তাই বলেছিলাম। তাহলে এটা কি করবে না, আমাদের অপথ্যালমিক কমপ্লিকেশন করবে। কি কি অপথ্যালমিক কমপ্লিকেশন হতে পারে, কেরাটাইটিস হতে পারে, রেটিনাইটিস হতে পারে, কনজাংটিভাইটিস হতে পারে, এগুলো কিন্তু ইউভিআইটিস হতে পারে, এগুলো কিন্তু সব অপথ্যালমিক কমপ্লিকেশন। এটা কিন্তু ইমিডিয়েট ম্যানেজমেন্ট হচ্ছে, এর কিন্তু আইভি অ্যাসাইক্লোভির দিতে হবে, এবং এটা অপথ্যালমিক রেভিশন অবশ্য, মানে রেফারাল অবশ্যই দরকার। কি, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ইন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট হচ্ছে আইভি অ্যাসাইক্লোভির দিতে হবে, এবং অপথ্যালমোলজিস্টকে অবশ্যই কনসাল্ট করতে হবে ইমিডিয়েট, নাহলে কিন্তু চোখটা সারা জীবনের মতো শেষ হয়ে যেতে পারে। হলো, কেস ওয়ান হলো কি, কেস ওয়ান হলো, কেস টু হয়েও গেল। এবার হচ্ছে কি হচ্ছে না, এবার হচ্ছে আমরা কেস থ্রিতে যাব। কমপ্লেন্স অফ পারসিস্টেন্ট বার্নিং পেন ফর 3 months আফটার হিলিং অফ সিঙ্গেলস। এখানে কি বলছে, যে 3 মাস হয়ে গেল, হিলিং হয়ে গেল, অথবা কি হচ্ছে, তার সিঙ্গেলস হয়েছে, মানে হচ্ছে পেন হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, এটা আমি মাত্র ডিসকাস করলাম, এটা যেটা হয়েছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আমাদের
হারপিস পোস্ট হারপেটিক নিউরালজিয়া হচ্ছে। তাহলে পোস্ট হারপেটিক নিউরালজিয়া মানে আমি যেটা বললাম মেকানিজম এটা, এর ট্রিটমেন্ট তাহলে কি হচ্ছে, ওটাতে 3 মাসের পরে সে র্যাশ গুলো হিল হয়ে গেছে, এখানে দেখো কন্ট্রাকচার তৈরি হয়ে গেছে, র্যাশ গুলো তৈরি হয়ে গেছে, কিন্তু নার্ভের পেনটা আছে, সেটার কারণ আমি বলেও দিয়েছি, একটু আগে বললাম নার্ভ ইঞ্জুরি হচ্ছে, তোমার হচ্ছে অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, সেন্সেশনটা মানে সেন্সেশন বেশি পাচ্ছে, আর একটা কি সেন্সরি নার্ভ গুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। এবার এর ট্রিটমেন্টটা কি করতে হবে আমাদের, তাহলে এর ট্রিটমেন্ট কি করতে হবে, এর ট্রিটমেন্টে বেসিক্যালি আমাদের ওই প্যাচ গুলো দিতে হবে। আমাদের অনেক সময় কি করতে পারি, আমরা হচ্ছে কি যে অ্যামিট্রিপটাইলিন বা হচ্ছে নরট্রিপটাইলিন যেটা টিসিএ দিতে পারি, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, অথবা গাবাপেন্টিন প্রেগাবালিন দিতে পারি। ঠিক আছে, তার সাথে সাথে আমরা যে জেল বা অয়েন্টমেন্ট গুলো বললাম ওগুলো দেওয়া যেতে পারে। আর একটা এর ডেফিনেটিভ ম্যানেজমেন্ট হতে পারে, এটা যে নার্ভ রুটস আছে সেই নার্ভ রুটসে কিন্তু অ্যাব্লেশন করা হয়, সেটা সার্জিক্যাল প্রসিডিওর বা অনেক সময় কিছু ইনজেকশন নার্ভের রুটে দেওয়া হয়, সেটা কিন্তু স্পেশালিস্টরা এগুলো করে থাকে। তাহলে কিন্তু এই যে এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস, প্রচন্ড পেন হয়, সারাক্ষণ পেন হতে থাকে এবং নার্ভের মেডিসিন গুলো খেতেই হয়। ঠিক আছে, এগুলো কিন্তু ডেফিনেটলি ট্রিটমেন্ট করানো উচিত, নাহলে কিন্তু সাফার করতে হয়, 3-4 মাস 6 মাস লেগে যেতে পারে। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা একটা পোস্ট হারপেটিক অপথ্যালমিকাস, তারপর কি বলে র্যামসেন সিনড্রোম, পোস্ট হারপেটিক অটিকাস, তারপর আমরা কি বলছি পোস্ট হারপেটিক নিউরালজিয়া। ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করলাম। তাহলে এটা কোশ্চেনটা কি হলো, তাহলে হোয়াট ইজ দ্য কন্ডিশন, তাহলে এটা পোস্ট হারপেটিক নিউরালজিয়া। নেম টু ড্রাগস ইউজড ইন দ্য ট্রিটমেন্ট, এখানে ট্রিটমেন্টের টু ড্রাগ আমরা টিসিএ দেবো, ট্রাইসাইক্লিন অ্যান্টিডিপ্রেশন সাথে আমরা কিছু মিথাইল কোবালামিন দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কেস ডিসকাশন হলো। তাহলে এখানে আজকে তাহলে কি ভিডিওটা মেনলি আমরা কি জানলাম, যে হারপিস জস্টার বা সিঙ্গেলস এটা একটা কিছুই না, ভ্যারিসেলা জস্টার বা হারপিস জস্টার হচ্ছে যে চিকেন পক্স হয়েছিল সেটা রিঅ্যাক্টিভেশনের জন্য হয়েছিল। তারপর পেন হবে, পেনের পরে র্যাশ, পেন, বার্নিং সেশন, টিংলিং সেশন, র্যাশ, র্যাশের পরে বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে, র্যাশটা তোমার ডার্মাটোমাল একটা সাইডে হবে, একটা ডার্মাটোম ধরে হবে। ঠিক আছে, এবার যত তাড়াতাড়ি আমরা ডায়াগনোসিস করব, যত তাড়াতাড়ি আমরা অ্যান্টিভাইরাল দেবো, তত তাড়াতাড়ি কিন্তু আমাদের কমপ্লিকেশন গুলো কম হবে। আমাদের যেটা আর কি জানলাম, এটা প্রিভেন্ট করার জন্য ভ্যাকসিন দেওয়া যেতে পারে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে চোখে যদি নাক এবং নাকের চারিদিকে যদি আমাদের ইনভলভমেন্ট হয়, তাহলে সঙ্গে সঙ্গে চোখে হতে পারে, তাহলে অপথ্যালমোলজিস্টকে পাঠাতে হবে। ঠিক আছে, আর কি হতে পারে, র্যামস্যান সিনড্রোম যেটা ফেসিয়াল প্যারালাইসিস যেটা বলছিলাম, সেটাও হতে পারে, বেলস পলিসির মতো আকার নিতে পারে, সেগুলোকে রুল আউট করতে হয় বেলস পলিসি বা অন্য কোনো কজ আছে কিনা। আর একটা কি হতে পারে, যদি কোনো পেশেন্ট দেখা যাচ্ছে যে হারপিস সিঙ্গেলস হয়েছে, সেই পেশেন্ট কিন্তু ওই র্যাশ গুলো কিন্তু কোনো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, বিশেষ করে প্রেগনেন্ট মা বা কোনো ডায়াবেটিক বা কোনো টিউবারকুলোসিস বা কোনো কেমোথেরাপি যদি কোনো পেশেন্ট নিয়ে থাকে, সেই সব যদি পেশেন্টের সান্নিধ্যে আসে, তাহলে কিন্তু ছড়িয়ে যেতে পারে। তাহলে সিঙ্গেলস থেকে সিঙ্গেলস হবে না, সিঙ্গেলস থেকে কিন্তু চিকেন পক্স হবে, এটা জেনে রাখো। তাহলে একটা সিঙ্গেলস থেকে অন্য একটা যখন ছড়িয়ে যাচ্ছে, সেখানে সিঙ্গেলস হবে না, চিকেন পক্স হবে। এবার কি হতে পারে, এখানে আমরা তাহলে কি করতে হবে, আমরা আর্লি ডায়াগনোসিস করতে হবে, রিকগনাইজ করতে হবে র্যাশটা, ইনফেকশন কন্ট্রোল করতে হবে, প্রিভেনশন করতে হবে, মেডিকেশন নিতে হবে, পেশেন্টকে শেখাতে হবে যে কমপ্লিকেশন হতে পারে, তার জন্য প্রপার ট্রিটমেন্ট নিতেই হবে। ঠিক আছে, আর সেই জায়গাগুলো পরিষ্কার করতে হবে, ড্রাই রাখতে হবে। হ্যাঁ, ইচিং করলে হবে না, স্ক্র্যাচিং করা যাবে না, নখ দিয়ে ছেঁড়াছিড়ি করলে হবে না, পেনটাকে মনিটর করতে হবে, এবং আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যেটা সবচেয়ে ডেঞ্জার, আমাদের আই ইনভলভমেন্ট হচ্ছে কি না। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমাদেরকে জানাও যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওর পিডিএফটা দেওয়া হবে। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।